কোনো সতর্কতা ছাড়াই যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ ঘোষণা, ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণ জানে না তার প্রশাসন। যুক্তরাষ্ট্রে আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেয়া বন্ধ, সেখানে অবস্থানরত আফগান নাগরিকদের ভিসাও বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। আফ্রিকার দেশগুলোতে বেড়েছে জনবিক্ষোভ, অভ্যুত্থান ও গৃহযুদ্ধের মতো ঘটনা। প্রাকৃতিক সম্পদ থাকলেও দুর্ভিক্ষের কবলে অসংখ্য মানুষ। এবং এশিয়ার দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে 6 শতাধিক মানুষ নিহত, ক্ষতিগ্রস্ত লাখো মানুষ, পশু পাখি ও জীববৈচিত্র্য। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। ভেনেজুয়েলার আকাশে উত্তেজনার ঘন কুয়াশা। কোনো সতর্কতা ছাড়াই হঠাৎই সেই আকাশসীমাকে সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ বলে বিবেচনা করতে হবে, যা বদলে দিতে পারে লাতিন আমেরিকার ভূ রাজনীতির হিসাব নিকাশ। হোয়াইট হাউস বা পেন্টাগন কেউই জানে না ঘোষণার নেপথ্যের কারণ। আর এতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বাড়ছে রাজনৈতিক অনিশ্চয়তার চাপ। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার উত্তেজনা চরমে পৌঁছেছে। ভেনেজুয়েলার আকাশসীমা যেন এক অঘোষিত যুদ্ধক্ষেত্র। হঠাৎ করেই শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে সব এয়ারলাইন, পাইলট, মাদক পাচারকারী এবং মানব পাচারকারীদের প্রতি ট্রাম্প লিখেন, ভেনেজুয়েলার উপরের এবং এর আশপাশের আকাশসীমাকে সম্পূর্ণভাবে বন্ধ বলে বিবেচনা করুন। কিন্তু মার্কিন প্রশাসন পর্যন্ত জানে না এই নির্দেশনার অর্থ কী। ট্রাম্পের ঘোষণার পেছনে বাস্তব কোনো সামরিক পরিকল্পনা আছে কিনা মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা হোয়াইট হাউস কেউই এর সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি। এদিকে কারাকাসে তুলনামূলক শান্ত সকাল। বৃষ্টির মধ্যেও নিত্যপণ্য কেনাকাটা করছেন অনেকে, তবে রাজনৈতিক আকাশে যেন মেঘের ঘনঘটা। জাতির উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মাদুরো বারবার অভিযোগ করছেন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করতে চায়, যদিও সাম্প্রতিক ভাষণে তিনি ট্রাম্পের নাম না নিয়ে কৌশলগত নরম সুর বজায় রেখেছেন। দীর্ঘদিন ধরে মাদুরো ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ তুলে আসছে ওয়াশিংটন। ভেনেজুয়েলার উপকূল জুড়ে সন্দেহভাজন ড্রাগ বোট লক্ষ্য করে হামলা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন। এমনকি সিআইএর গোপন অপারেশনও অনুমোদন পেয়েছে। খুব শিগগিরই ভেনেজুয়েলার স্থলভাগে অপারেশন শুরু হতে পারে মাদক পাচার প্রতিরোধের নামে, এমন ইঙ্গিতও দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের বোট বোমা হামলার পর দেশটির উত্তর পূর্বাঞ্চলে নজরদারি বাড়িয়েছে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উড্ডয়ন নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে মার্কিন এভিয়েশন কর্তৃপক্ষ FAA আন্তর্জাতিক এয়ারলাইনগুলোকে সতর্ক করেছে। এরপর ভেনেজুয়েলা 6টি বড় আন্তর্জাতিক এয়ারলাইনের অপারেটিং রাইটস বাতিল করে। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সম্পর্কের এই নতুন উত্তেজনা পুরো অঞ্চলে অস্থিতিশীলতা বাড়াতে পারে বলেই শঙ্কা বিশ্লেষকদের। ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ ঘোষণা ভবিষ্যতে লাতিন আমেরিকার ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। এখন দেখার বিষয় দেশটিতে সত্যি সামরিক পদক্ষেপ নেয় কিনা ট্রাম্প প্রশাসন। ইমতিয়াজ আহমেদ, RTV। যুক্তরাষ্ট্রের জন্মদিনের অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত 4 জন, আহত হয়েছেন আরও 10 জন। স্থানীয় সময় শনিবার রাতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলীয় স্টকটন শহরে একটি পারিবারিক অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটে। পুলিশ বলছে স্থানীয় সময় সন্ধ্যা 6টার আগে তাদের কাছে স্টকটনের লুসিল অ্যাভিনিউর 1900 ব্লকের কাছে গুলি চালানোর খবর আসে। এখনও যথেষ্ট তথ্য পাওয়া যায়নি উল্লেখ করে অত্যন্ত সক্রিয়ভাবে ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। বন্দুকধারী সম্পর্কেও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও তার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে এ তথ্য দেন। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা। ইতিমধ্যে বিশ্বের সকল দেশের মার্কিন দূতাবাস ও কনসুলার দপ্তরে এই বিষয়ে বার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে এখন থেকে আফগানদের জন্য অভিবাসী এবং অভিবাসী ভিসার পাশাপাশি বিশেষ অভিবাসন ভিসা প্রদানও বন্ধ থাকবে বলে জানা যায়। এমনকি বর্তমানে আফগানিস্তানের যেসব নাগরিক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের ভিসাও বাতিল করা হয়েছে।
গাজার চলমান গণহত্যা ও মানবিক সংকটের পটভূমিতে জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের দাবি তুলে একটি প্রচারাভিযান শুরু করেছে চিলির বেশ কয়েকটি নাগরিক সংগঠন। যদিও এ ধরনের দাবি এবারই প্রথম নয়। গত সেপ্টেম্বরে কাতারে হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার পর পাকিস্তানও জাতিসংঘে দেশটির সদস্যপদ স্থগিত বা বহিষ্কার করার দাবি তোলে। অতীত ইতিহাসে ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের কয়েকটি চেষ্টা করা হলেও কেন সেটি বারবার ব্যর্থ হয়েছে তারই উত্তর খোঁজার চেষ্টা করেছেন আরাফাত ইয়াসার। জাতিসংঘ সনদের দুটি অনুচ্ছেদে সদস্য রাষ্ট্রের পদ স্থগিত বা বহিষ্কার করার বিধান রয়েছে। ৬ নম্বর অনুচ্ছেদে বহিষ্কার আর ৫ নম্বরে সদস্য পদ স্থগিত করা নিয়ে আলোচনা করা হয়েছে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে জাতিসংঘ গঠনের পর থেকে সনদের ৫ ও ৬ নম্বর অনুচ্ছেদের অধীনে কোনো দেশের সদস্য পদ স্থগিত বা বহিষ্কার করা হয়নি। জাতিসংঘ সনদের ৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র যদি ধারাবাহিকভাবে সনদের মূলনীতি লঙ্ঘন করে তবে নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদ সেই রাষ্ট্রকে জাতিসংঘ থেকে বহিষ্কার করতে পারবে। অতীতে জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের চেষ্টা করা হলেও রাজনৈতিক চাপ ও ভেটো হুমকির কারণে সবকটি ব্যর্থ হয়। প্রথম বড় প্রচেষ্টা ছিল ১৯৭৫ সালে, যখন আলজেরিয়া ও সিরিয়া ইসরায়েলের সদস্যপদ স্থগিত করতে যৌথ উদ্যোগ নেয়। এজন্য নিরাপত্তা পরিষদের সুপারিশ প্রয়োজন ছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের ভেটোর হুমকিতে উদ্যোগটি থেমে যায়। এরপর ৩৪টি মুসলিম দেশ ও সাবেক সোভিয়েত ইউনিয়ন মিলে ইসরায়েল ধারাবাহিকভাবে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করে। এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ক্রেডেনশিয়াল কমিটিকে চিঠি পাঠিয়ে ইসরায়েলকে বহিষ্কারের দাবি করে দেশগুলো। ২০১৮ সালে ইসরায়েলি পার্লামেন্ট নেসেট নেশন স্টেট বিল পাশ করে। বিলের ১-এর ক অনুচ্ছেদে বলা হয়, ইসরায়েলের ভূমি ইহুদি জনগণের ঐতিহাসিক মাতৃভূমি। আর ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই আইনকে অবৈধ, বর্ণবাদী ও বৈষম্যমূলক আখ্যা দেন। পরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের উদ্যোগ নেয়। তবে যুক্তরাষ্ট্র জাতিসংঘের তহবিল বন্ধের হুমকি দিলে এই উদ্যোগ থেমে যায়। বিশ্লেষকরা বলছেন, এসব ইতিহাস থেকে বোঝা যায় ইসরায়েলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি আইনি ভিত্তি রাখে, কিন্তু রাজনৈতিক চাপ ও প্রাতিষ্ঠানিক বাধা এটিকে বাধাগ্রস্ত করছে। এখন দেখা যাক যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা কতদিন ইসরায়েলকে বাঁচিয়ে রাখে। আরাফাত ইয়াসার, RTV। আফ্রিকার সাম্প্রতিক বছরগুলোতে বিশাল জনবিক্ষোভ, অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনীর দেশ দখল, এমনকি গৃহযুদ্ধ দেখা দিয়েছে। প্রাকৃতিক সম্পদে ভরপুর থাকলেও এই অঞ্চলে দুর্ভিক্ষে মারা যাচ্ছে হাজারো বাসিন্দা। এদিকে বিদেশি শক্তিগুলো নিয়ন্ত্রণে নিতে চায় আফ্রিকার বিভিন্ন দেশ। আফ্রিকার চলমান সংকট এবং পেছনের কারণ জানাচ্ছেন আব্দুল মালিক। বিশ্বের প্রাকৃতিক সম্পদের বেশিরভাগ মজুদ আফ্রিকাতে। বিশ্বের মোট হীরার ৫০% বেশি মজুদ আফ্রিকার বতসোনিয়া, কঙ্গো, দক্ষিণ আফ্রিকা ও অ্যাঙ্গোলার মতো দেশে। দক্ষিণ আফ্রিকা, ঘানা, সুদান, মালিতে রয়েছে স্বর্ণের প্রাচুর্য। পারমাণবিক অস্ত্র তৈরির জন্য অত্যাবশ্যকীয় ইউরেনিয়াম উৎপাদনের প্রায় ২০% নাইজার, নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকায়। এছাড়া ফসফেট, বক্সাইট, কয়লা, তেল, এমনকি আধুনিক ইলেকট্রনিক ডিভাইস তৈরিতে বাধ্যতামূলক রেয়ার আর্থ ম্যাটেরিয়ালসও রয়েছে আফ্রিকা অঞ্চলে। তবে এত প্রাকৃতিক সম্পদ থাকার পরেও আফ্রিকাতে দারিদ্রতা ও ক্ষুধায় মারা যায় হাজারো মানুষ, যার বড় প্রভাবক এ অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা আর ক্ষমতার দ্বন্দ্ব। আফ্রিকার গিনি বিসাওয়ে চলছে রাজনৈতিক অস্থিরতা। দেশটির নির্বাচনের পর ক্ষমতাসীন প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালো এবং বিরোধী দলীয় প্রধান ফার্নান্দো দিয়াস উভয়ে নিজেদের বিজয়ী হিসাবে দাবি করে। সম্ভাবনা দেখা দেয় বড় সংঘাতের, এমনকি প্রেসিডেন্ট ভবনের আশেপাশে গুলির শব্দও শোনা যায়। এরপর ফল প্রকাশের ঠিক একদিন আগে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এদিকে সুদানে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী RSF এর মধ্যে চলছে ভয়ঙ্কর গৃহযুদ্ধ। জাতিসংঘের মতে দেশটিতে হত্যা, দুর্ভিক্ষ ও নানা সহিংসতায় প্রায় ১.৫ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। শুধু গিনা বিসাও বা সুদান নয়, আফ্রিকার বেশ কয়েকটি দেশেই বিরাজ করছে রাজনৈতিক অস্থিতিশীলতা। নাইজার ও গাবনে ২০২৩ সাল, বুর্কিনা ফাসো ২০২২ এবং গিনিতে ২০২১ থেকে চলছে সামরিক শাসন। এমনকি মালিতে ২০২০ ও ২০২১ সালে দুটি সামরিক অভ্যুত্থান হয়েছে। এরপর থেকে রাশিয়ার মদতপুষ্ট ওয়াগনার গ্রুপের সহায়তায় পরিচালিত হচ্ছে সরকার। এছাড়া
ইথিওপিয়া, কঙ্গো, সোমালিয়া, ক্যামেরুন, লিবিয়া সহ আফ্রিকার বেশ কয়েকটি দেশে নানা ধরনের রাজনৈতিক অস্থিরতা চলমান রয়েছে। এমন সামরিক অস্থিরতার জন্য যে কারণগুলো সবচেয়ে বেশি উল্লেখযোগ্য তার মধ্যে প্রধান হলো বিদেশি দেশগুলোর আফ্রিকার নিয়ন্ত্রণ নিতে চাওয়া। আফ্রিকার বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, চীন, তুরস্ক, ইতালি এমনকি জাপানেরও সামরিক ঘাঁটি রয়েছে। এ অঞ্চলে বাণিজ্যিক স্বার্থ ও প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য থাকায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ নিতে চায় দেশগুলো। ফলে অনেক দেশেই সরকার পরিবর্তন, বিভিন্ন বিচ্ছিন্ন গোষ্ঠীকে মদদ দেওয়া সহ নানা কাজ করে অনেক দেশ। পূর্বে অঞ্চলে ক্ষমতার বেশি নিয়ন্ত্রণ ছিল ফ্রান্স ও তার পশ্চিমা মিত্রদের হাতে, তবে সাম্প্রতিক বছরগুলোতে ক্ষমতার রূপরেখায় পরিবর্তন আসছে। 2022 সালে মালি, 2023 সালে নাইজার ও বুর্কিনা ফাসো ও 2025 সালে চাদ ও সেনেগাল থেকে সামরিক ঘাঁটি প্রত্যাহার করেছে ফ্রান্স। বর্তমানে শুধু জিবুতিতে ফ্রান্সের একমাত্র আফ্রিকান ঘাঁটি রয়েছে। পশ্চিমায় ক্ষমতার পরিবর্তন হয়ে অনেকটা ঝুঁকছে রাশিয়ার দিকে। রাশিয়ার ওয়াগনার সেনারা আফ্রিকার অনেক দেশেই সামরিক সহায়তা দিচ্ছে। এদিকে অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধি করেছে চীন। এর ফলেই ফ্রান্স ও পশ্চিমাদের সহায়তায় যে সরকার প্রধানরা টিকে ছিল তাদের পতন হচ্ছে। এদিকে আফ্রিকার দারিদ্রতা, সর্বত্র ফসল উৎপাদন না হওয়া এবং বিভিন্ন গোষ্ঠীর সহিংসতায় এই অঞ্চলের বাসিন্দারা অন্য অঞ্চল থেকে পিছিয়ে পড়েছে। অন্যদিকে আফ্রিকায় 50টিরও বেশি জাতি, হাজারের বেশি জনগোষ্ঠী এবং কয়েক হাজারের বেশি ভাষা রয়েছে বলে অনুমান করা হয়। ফলে এক হয়ে সম্মিলিত শক্তিতে রূপান্তর হওয়ার পথে এটিও একটি বড় বাধা হিসাবে বিবেচিত হয়, যার প্রভাব পড়ে দেশগুলোর রাজনৈতিক অস্থিরতায়। আব্দুল মালেক, RTV। অস্ট্রেলিয়ার রাজনৈতিক আঙিনায় যেন রূপকথার ছোঁয়া। দেশ পরিচালনার ব্যস্ততার মাঝেই বিয়ের পিঁড়িতে বসলেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় প্রধানমন্ত্রীর বিয়ে অস্ট্রেলিয়ার ইতিহাসেই এই প্রথম। ক্যানবেরার দ্য লজের সবুজ প্রাঙ্গণে কঠোর গোপনীয়তার মধ্যেও তৈরি হয়েছে এক অনন্য মুহূর্ত, যা এখন সারা দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জডি হেইডেনের সঙ্গে আলবানিজের এই পরিণয় শুধু ব্যক্তিগত নয়, রাজনীতির বাইরে মানবিক, কোমল এক অধ্যায়ের উন্মোচন। এই অভূতপূর্ব বিয়েকে ঘিরে অস্ট্রেলিয়া জুড়ে চলা উচ্ছ্বাস আর কৌতূহলের খবর জানাচ্ছেন ইমরুল হাসান। কোনো রকম রাগঢাক না রেখে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে বিয়ের পিঁড়িতে বসলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। অস্ট্রেলিয়ার প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালে বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। শনিবার দীর্ঘদিনের সঙ্গী জডি হেইডেনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আলবানিজ। এর মধ্যে খবরটি বেশ ফলো করে প্রচার করেছে অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলো। সন্ধ্যায় অস্ট্রেলিয়ার ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন দ্য লজের সবুজ চত্বরে বিয়ের অনুষ্ঠান হয়। কঠোর গোপনীয়তা রক্ষা করে আয়োজিত অনুষ্ঠানে শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কিছু বন্ধু উপস্থিত ছিলেন। সমালোচকেরা বলছেন, অস্ট্রেলিয়ার ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। এর আগে দেশটির কোনো প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার নজির নেই। মার্কিন গায়ক বেন ফোর্ডসের বিখ্যাত গান লাকি স্টের সুরের মূর্ছনায় বাবা বিল ও মা পলিন হেইডের হাত ধরে বিয়ের মঞ্চে আসেন কনে জডি হেইডেন। তবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তাদের পোষা কুকুর টোটো। নবদম্পতির বিয়ের আংটি বহন করে নিয়ে আসে কুকুরটি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে স্টিভি ওয়ান্ডারের কালজয়ী গান সাইন সিল ডেলিভার্ড আই অ্যাম ইয়োর্সের তালে তালে নবদম্পতি বিবাহস্থল ত্যাগ করেন। বিয়ের পর এক যৌথ বিবৃতিতে নবদম্পতি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে ভালোবাসা এবং ভবিষ্যৎ পথ চলার অঙ্গীকার ভাগ করে নিতে পারা অত্যন্ত আনন্দের বলে মন্তব্য করেন নবদম্পতি। Who's the biggest Bunnies fan? Both of us, I think. Who said I love you first? অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক জ্যেষ্ঠ সদস্য। এছাড়া বিরোধী দলীয় নেত্রী সুসান লিও নবদম্পতিকে উষ্ণ অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রথম পক্ষের সন্তান নাথান আলবানিজও উপস্থিত ছিলেন। 2019 সালে কার্মেল তেববাটের সঙ্গে আলবানিজের 19 বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটে। সংশ্লিষ্টরা বলছেন, জাঁকজমকপূর্ণ এই আয়োজনের সম্পূর্ণ খরচ ব্যক্তিগতভাবে বহন করা হয়েছে। রাষ্ট্রীয় কাজের চাপ সামলে আগামী সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অস্ট্রেলিয়ার ভিতরেই কোনো এক মনোরম স্থানে সংক্ষিপ্ত মধুচন্দ্রিমায় সময় কাটাবেন এ নবদম্পতি, এমনটি জানিয়েছে বেশ কয়েকটি অস্ট্রেলীয় গণমাধ্যম। 62 বছর বয়সী আলবানিজ এবং 47 বছর বয়সী হেইডেন
2020 সালে মেলবোর্নে একটি ব্যবসায়িক নৈশভোজে প্রথম দেখা করেছিলেন। সে সময় এক যৌথ বিবৃতিতে এই দম্পতি বলেছিলেন যে তারা একে অপরকে খুঁজে পেয়ে খুবই ভাগ্যবান। ইমরুল হাসান, RTV। এশিয়ার দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে 6 শতাধিক মানুষ নিহত হয়েছে। এখন পর্যন্ত ইন্দোনেশিয়ায় কমপক্ষে 303, শ্রীলঙ্কায় 159 ও থাইল্যান্ডে 162 জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েক শত মানুষ। মৌসুমি বৃষ্টি ও একের পর এক ঝড়ের আঘাতে এই দেশগুলোতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে মারাত্মক বন্যা দেখা দিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে লাখো মানুষ, পশু পাখি ও জীববৈচিত্র্য। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বৃষ্টি শুরু হয় গত বুধবার, যেখানে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে। কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হলেও আটকা পড়ে আছেন হাজারো বাসিন্দা। প্রবল স্রোতে সবকিছু ভেসে গিয়েছে। পরে কোনো মতে দড়ি ধরে নিজেকে বাঁচাতে সক্ষম হই। Udah itu apalah banyak dampaknya Bang, itulah tadi rumah tenggelam. Kita sudah 5 প্রচণ্ড গতিতে পানি এসে কয়েক সেকেন্ডের মধ্যে ঘরবাড়ির ভিতরে পানি ঢুকে পড়ল। দাদিকে নিয়ে কাছের উঁচু জায়গায় আশ্রয় নিয়েছি। পরদিন বাড়ি থেকে কিছু নেয়ার জন্য ফিরে দেখি সবই তলিয়ে গেছে। 5 hari 5 malam cuaca terang di kampung kami semakin naik. শ্রীলঙ্কার অবস্থাও বেশ ভয়ঙ্কর। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বলছে, বন্যা ও সাইক্লোন ডিটুয়ার প্রভাবে দেশটির প্রায় 1/3 বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধ্বংস হয়েছে 20,000-এর বেশি ঘরবাড়ি। এদিকে এখন পর্যন্ত 1,08,000-এর বেশি মানুষকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে এখনও বিশাল জনগোষ্ঠী আটকা পড়ে আছে দুর্যোগ প্রবণ এলাকায়। নিখোঁজ হয়েছেন শত শত মানুষ। এদিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সংক্লা প্রদেশে বন্যার ভয়াবহতা সবচেয়ে বেশি। বিভিন্ন স্থানে পানির উচ্চতা 3 মিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশটির 38 লাখ মানুষ। এছাড়া মালয়েশিয়ার পেরলিস প্রদেশের বহু এলাকা বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আব্দুল মালেক, RTV। দর্শক, এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।